আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ভিডিওতে সময়ায়ন প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। সময়ায়ন প্রভাবের ফলে একটা সমআয়ন বিশিষ্ট সবল তড়িৎ বিশ্লেষ্যের উপস্থিতিতে কিভাবে একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের দ্রাব্যতা হ্রাস পায়, সেটার কারণ কি, কিভাবে হ্রাস পায় এবং সমআয়ন প্রভাব প্রয়োগ করে আমরা কিভাবে কোনো দ্রবণ থেকে কোনো লবণকে আলাদা করতে পারি, অথবা দুইটা লবণ মিশ্রিত থাকলে দুইটা লবণকে কিভাবে সেপারেট করতে পারি, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা সময়ায়ন প্রভাবের সম্পর্কিত একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, যে প্রবলেমটার মাধ্যমে আমরা গাণিতিকভাবে দেখাইতে পারবো যে আসলেই দ্রাব্যতা হ্রাস পায়। প্রথমত দেখো, এখানে দুইটা পাত্র দেওয়া আছে। প্রথম পাত্রে এই যে SrF2, এই SrF2 লবণটা শুধুমাত্র পানির মধ্যে আছে, এখানে আর কোনো কিছুই নাই, শুধুমাত্র পানিতে আছে। আর এখানে SrF2 তো আছেই, পাশাপাশি এই পাত্রটার মধ্যে নতুন করে সোডিয়াম ফ্লোরাইড NaF যুক্ত করা হচ্ছে 0.1 মোল। পাশাপাশি আমাদেরকে এই SrF2 এর দ্রাব্যতা গুণফলও দেওয়া আছে। আমাদেরকে বলছে পাত্র A এবং পাত্র V এর দুইটার মধ্যে কোনটাতে SrF2 এর দ্রাব্যতা বেশি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা সরাসরি আমাদের আগের আলোচনা থেকে বুঝতেই পারতেছি যে পাত্র A তে বেশি হবে, পাত্র V তে কম হবে। কেন বেশি হবে, কেন কম হবে মনে আছে কিনা? আমরা বলছিলাম যে SrF2 যখন একা থাকে পানির মধ্যে, তখন দ্রাব্যতা যা হয়, যখন নতুন করে তার সেম আয়ন বিশিষ্ট আরেকটা লবণ যোগ করব, তখন সেখানে দ্রাব্যতা আরো কমে যায়। সো এখানে যেহেতু নতুন করে সেম আয়ন বিশিষ্ট আরেকটা ফ্লোরাইড আয়ন আসছে, তাহলে SrF2 এর দ্রাব্যতা এটার উপস্থিতিতে কমে যাবে। কিন্তু এটা এখন আমাদেরকে ব্যাখ্যা করলে হবে না, বা গতদিন আমরা যেভাবে বিশ্লেষণ করছি শুধু বিশ্লেষণ দিলে হবে না, আমাদেরকে বিশ্লেষণের পাশাপাশি গাণিতিকভাবে এটা দেখাইতে হবে, ম্যাথমেটিক্যালি দেখাইতে হবে আসলেই ঘনমাত্রা দ্রাব্যতাটা হ্রাস পায়। তো আমরা কিভাবে বের করব? প্রথমে আমরা পাত্র A এর মধ্যে দ্রাব্যতা বের করব। পাত্র A এর মধ্যে যদি দ্রাব্যতা বের করতে চাই, পাত্র A এর মধ্যে SrF2 কিভাবে বিয়োজিত আছে, SrF2 ডাবল অ্যারো চিহ্ন দিতে হবে। মনে রাখতে হবে যে এটা প্রথমে আছে লবণ, সেটা কম দ্রাব্যতা বিশিষ্ট, আর কম দ্রাব্যতা বিশিষ্ট মানে হচ্ছে স্বল্প বিয়োজিত লবণ। আর স্বল্প বিয়োজিত লবণ আংশিকভাবে বিয়োজিত হবে, Sr2+ এবং 2F- এ পরিণত হবে। তাহলে এটা কম আয়নিত হবে, কম আয়নিত হবে। কেন? কারণ SrF2টা হচ্ছে একটা দুর্বল লবণ, আর দুর্বল লবণ বিধায় এটা আংশিক বিয়োজিত হয়েছে। অন্যদিকে এখানে কিন্তু এটা আংশিক বিয়োজিত হবে, সোডিয়াম ক্লোরাইড যেটা বিয়োজিত হবে সেটা সবল তড়িৎ বিশ্লেষ্য। আমরা সেদিকে যাচ্ছি না, আগে আমরা পাত্র A এর মধ্যে দ্রাব্যতা কত সেটা বের করব। আমাদের দ্রাব্যতা বের করার জন্য কি দেওয়া আছে? SrF2 এর KSP দেওয়া আছে। যেহেতু KSP দেওয়া আছে, আমরা এটাকে ভাঙলাম, ভাঙার পরে এটা KSP এর সূত্রটা কি হয়? KSP সমান Sr2+ এর ঘনমাত্রা ইনটু F- এর ঘনমাত্রা, সামনের 2টা পাওয়ার হিসেবে যাবে হোল স্কয়ার। KSP এর সূত্র কিভাবে লিখতে হয় আমরা সেটা KSP এর নির্ণয়ের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করছি। সেই ভিডিওতে আমরা দেখাইছি কোন একটা সমীকরণ থেকে কিভাবে KSP এর সূত্রটা লিখতে হয়। এখন আমরা যদি দেখি এটা S পরিমাণ বিয়োজিত হয়েছে, তাহলে এটাও S পরিমাণ উৎপন্ন হবে, এটা 2S পরিমাণ উৎপন্ন হবে। কারণ এটা একটা ভাঙলে এটা একটা হয়, এটা দুইটা হয়, তাহলে এটা Sটা ভাঙলে এটাও Sটা, এটা 2Sটা হবে। তো এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই, Sr2+ এর জায়গায় বসবে S, F- এর জায়গায় বসবে 2S হোল স্কয়ার। তাহলে S ইনটু 2S হোল স্কয়ার মানে 4S স্কয়ার, তাহলে হয়ে যাবে 4S কিউব। আর তাহলে 4S কিউব সমান, আমরা যদি KSP এর ভ্যালুটা বসাই দিই 8 ইনটু 10⁻⁻10, তাহলে S কিউব বের করলে S কিউব সমান 8.0 ইনটু 10⁻⁻10 ডিভাইডেড বাই সামনের 4। তাহলে S সমান কি হয়ে যাবে? এই ঘনটা যদি এখানে আসে, ঘনমূল 8.0 ইনটু 10⁻⁻10 ডিভাইডেড বাই 4।
তাহলে s এর ভ্যালুটা কত আসবে? s এর ভ্যালুটা হবে 5.848 ইন্টু 10⁻⁻4। তাহলে আমরা এই যে s এর মানটা পাইলাম, এই s এর মানটা হচ্ছে পাত্র a তে। যখন পাত্র a তে SRF2টা একা আছে, সিঙ্গেল আছে, তখন আমরা s এর মানটা বের করে ফেললাম। এখন আমাদের দ্বিতীয় কাজ হবে পাত্র b তে s এর মান কত সেটা বের করা। তো পাত্র b তে SRF2 তো একা নাই, SRF2 সাথে NF ও যুক্ত হইছে, তাহলে NF নিজেও বিয়োজিত হবে। NF বিয়োজিত হয়ে কি তৈরি করবে? Na প্লাস এবং F মাইনাস, এবং এটা যেহেতু শক্তিশালী লবণ, এটা সরাসরি বিয়োজিত হয়ে যাবে। এখন কোনটা দুর্বল লবণ কোনটা শক্তিশালী লবণ আমরা এখানে বুঝবো কিভাবে? সোজা কথা, সহজ নিয়ম, যেটা পাত্রে আগে থেকে দেওয়া আছে, নিচে দেওয়া আছে, সেটাকে আমরা দুর্বল ধরবো, যেটা পরে যুক্ত করছে সেটাকে আমরা সবল ধরে ফেলবো। এখানে আর চিন্তা করার কোনো কারণ নাই, সরাসরি যেটা আগে দেওয়া আছে সেটা দুর্বল, যেটা পরে যুক্ত করতেছি সেটা হচ্ছে সবল। এখন এই F মাইনাস আমরা কতটুকু যুক্ত করলাম? 0.1 মোল। কত মোল? 0.1 মোল। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে বললাম যখন আমরা এই 0.1 মোল যুক্ত করব তখন এই Sটা কি হবে? ছোট হয়ে যাবে, কমে যাবে। তো Sটা কমে গেলে আমরা যদি সেই Sটাকে S প্রাইম ধরে নিই, S প্রাইম ধরে নিই, তাহলে আমাদের এখন KSP সূত্রটা কেমন দাঁড়াবে? KSP সমান SR2+ এর ঘনমাত্রা ইন্টু F মাইনাসের ঘনমাত্রা সামনের 2 হোল স্কোয়ার। এখন আসো আমরা যখন এখানে বসাবো SR2+ এর ক্ষেত্রে S প্রাইম নতুন দ্রাব্যতা ইন্টু এখানে 2S প্রাইম, আর 2S প্রাইমের সাথে কিছুটা F মাইনাস যুক্ত হয়েছে, কতটুকু? 0.1 মোল। তাহলে এই 2S প্রাইমের সাথে 0.1 যোগ করব হোল স্কোয়ার। খুবই সিম্পল, আগেরটার মধ্য থেকে এটা কোনো ব্যতিক্রম নাই, শুধু ছোট একটা জায়গায় ব্যতিক্রম। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এটার সাথে যেহেতু এটা নতুন করে আসছে, তাহলে এটা যোগ করে দিতে হবে। আর Sটা তো আর আগের মতো S হবে না, Sটা কমে যাবে। কমে কত হবে সেটাই তো আমরা বের করব, তো সেটাকে আমরা S প্রাইম ধরে নিচ্ছি। সবকিছু সেম, শুধু এই 2S প্রাইমের সাথে যে আয়নটা যুক্ত হবে সেই আয়নটা আমরা যোগ করে দিলাম। এখন এই যে যোগ করলাম, এটা ক্যালকুলেশন আমরা করি। S প্রাইম ইন্টু এখানে A প্লাস B হোল স্কোয়ারের সূত্র হবে, তাহলে A প্লাস B হোল স্কোয়ারের সূত্র কি? 4S প্রাইম হোল স্কোয়ার প্লাস এটা যদি আমরা A প্লাস B হোল স্কোয়ারের সূত্র A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার এই সূত্রের মাধ্যমে করি, দেখবে এটা আসবে 0.4S1 S প্রাইম, 0.4S প্রাইম প্লাস 0.01 এরকম আসবে। এরপরে এটা যদি আমরা S প্রাইমটা ভিতরে গুণ করে দিই, তাহলে 4S প্রাইম হোল কিউব 0.4S প্রাইম হোল স্কোয়ার প্লাস 0.01S প্রাইম এরকম আসবে। এখন এখানে একটা কথা আছে, এখানে সমীকরণটা কিন্তু অনেক জটিল হয়ে গেছে, সমীকরণটা অনেক জটিল হয়ে গেছে। কিউব, স্কোয়ার, এগুলোকে আমরা ম্যাথমেটিক্যালি যদি ক্যালকুলেশন করতে চাই ক্যালকুলেশন করা যাবে, বাট এটা অনেক জটিল হয়ে যাবে। তো কেমিস্ট্রি মানে সহজ সরল জিনিস, কেমিস্ট্রি মানে সহজ রসালো জিনিস। সো এই রসালো জায়গায় আমরা এত কঠিন জিনিস সম্পর্কে আলোচনা করতে চাই না, যেহেতু এটা ম্যাথমেটিক্যাল অনেক জটিল সমাধান। তো আমরা সেই জটিলের দিকে যেতে চাই না, আমরা খুব সিম্পল একটা উপায়ে এখানে দুইটা জিনিসকে বাদ দিয়ে দিব। এখন বাদ দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে এখানে যুক্তি দিতে হবে। আমরা কোনো একটা অপারেশন করব, কোনো একটা কাজ করব, অবশ্যই কাজ করার পিছনে একটা যুক্তি দিতে হবে। যুক্তিটা কি একটু খেয়াল করো, বা আমরা এখানে কি কাজ করব সেটা একটু দেখো। এখানে দেখো 4S প্রাইম কিউব, কিউব থাকা মানে একটা জটিল জিনিস, আবার 0.4S প্রাইম স্কোয়ার তাও জটিল জিনিস। আমরা সুন্দর করে এই দুইটা জিনিসকে বাদ দিয়ে শুধু KSP সমান 0.01S প্রাইম লিখব। এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা এদেরকে বাদ দিলাম? বাদ দেওয়ার পিছনের যুক্তিটা কি, কারণটা কি? সেই কারণটা হচ্ছে দেখো আমাদের S বড় না S প্রাইম বড়? আমরা বলছি যে S প্রাইম ছোট, S বড়। তো S প্রাইম যদি ছোট হয়, S প্রাইম এতটাই ছোট, S প্রাইমকে স্কোয়ার করলে আরো ছোট হয়ে যাবে। তোমরা যদি একটু ক্যালকুলেটর নিয়ে দেখো, যদি তুমি 0.00001 এটা ধরো S প্রাইমের মান, এই মানটাকে স্কোয়ার করো, স্কোয়ার করলে দেখবা 0.0 এখানে 60টা আছে না, তখন 8টা হয়ে যাবে। এবার S প্রাইম কিউব করো,
দেখবা 8টা আছে না, সেটা 12টা হয়ে যাবে। তো 12টা শূন্যের পরে 1 মানে এটা, এই ভ্যালুটা এতটাই নগণ্য, এতটাই ছোট, এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তোমার যদি কখনো এরকম হয়, তোমার কাছ থেকে কেউ 1,01,000 টাকা পায়, তুমি 1,00,000 টাকা দেওয়ার পরে আর ওই 1টা টাকা দিবা? কখনো দিবা না, কারণ 1,00,000 টাকার কাছে ওই 1 টাকাটা খুবই সামান্য টাকা, আর 1 টাকাটা কেউ খুঁজবেও না। দোকানদাররা পর্যন্ত 101 টাকার মাল হইলে 100 টাকায় দিয়ে দেয়, 1 টাকাটা আর নেয় না। কেন নেয় না? কারণ হচ্ছে 1 টাকাটা 100 টাকাটার কাছে খুবই নগণ্য। ঠিক এখানেও সেম, এস প্রাইম তো ছোট, এস প্রাইমের পরে এস প্রাইম স্কোয়ার, এস প্রাইম কিউব, এগুলো আরো ছোট, এবং এতটাই ছোট যে এগুলো শূন্যের কাছাকাছি চলে যায়। তোমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলাসে এরকম পড়ছো, ট্রান্স টু জিরো। ট্রান্স টু জিরো শব্দটার মানে হচ্ছে কোনো কিছু যখন শূন্যের কাছাকাছি চলে যায়। তাহলে এস প্রাইম থেকে এস প্রাইম স্কোয়ার আরো শূন্যের কাছাকাছি চলে গেছে, তাহলে আমরা এটাকে শূন্য ধরে বাদ দিয়ে দিলাম। এস প্রাইম কিউব আরো শূন্যের কাছাকাছি চলে গেছে, তাহলে এস প্রাইম কিউবকে শূন্য ধরে বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের কি থাকলো? 0.01 এস প্রাইম, যেটা আমাদের খুবই সিম্পল হয়ে গেছে এখন ক্যালকুলেশনটা। আমরা কি করব? তাহলে এস প্রাইম বের করতে হলে কেএসপি ডিভাইডেড বাই 0.01। তো কেএসপি এর মান তো আমাদের আছে 8.0 ইন্টু 10 টু দি পাওয়ার -10, আর নিচে হবে 0.01। তো আমরা যদি এটা ভাগ করি তখন রেজাল্ট আসবে 8.0 ইন্টু 10 টু দি পাওয়ার -8। এখন খেয়াল করো, আমাদের আগে এস এর মান পাইছি, এখন এস প্রাইমের মান পাইছি। এখন আমরা তুলনা করি যে কোন মানটা বড়, কোন মানটা ছোট। তুলনা করলে দেখা যাচ্ছে এস এর মানে এখানে 10 এর উপর -4, আর এস প্রাইমের ক্ষেত্রে 10 এর উপর -8। কোনটা ছোট? এস প্রাইমের মানটা ছোট, যেহেতু এখানে 10 টু দি পাওয়ার -8। তাহলে গাণিতিকভাবে আমরা দেখতে পাইলাম যে আগের দ্রাব্যতা, অর্থাৎ এ পাত্রের দ্রাব্যতা, প্রথমে আমরা যেটা করলাম সেটা এ পাত্রের দ্রাব্যতা, আর এখানে যেটা করলাম সেটা ভি পাত্রের দ্রাব্যতা যখন NF যোগ করা হয়েছে। তাহলে দেখা গেল এ পাত্রের তুলনায় ভি পাত্রের দ্রাব্যতা কম, যেটা আমরা গাণিতিকভাবে এখন দেখাইলাম। সোজা কথায়, যেখানে SR/2 একা আছে সেখানে দ্রাব্যতা বেশি, যেখানে SR/2 একা না আরেকজন এসে যুক্ত হইলো সেখানে দ্রাব্যতা কম। সো আমরা এই একটা ম্যাথের মাধ্যমে অন্য অনেক ধরনের ম্যাথ আসতে পারে, বাট সব ম্যাথ এই ক্যাটাগরিতে হবে। তুমি প্রথমে প্রথম পাত্রে বের করবা, পরে দ্বিতীয় পাত্রে এই সিস্টেমে বের করবা। জাস্ট যেটা যোগ করছে সেটাকে ওটার সাথে যোগ করে দিবা এখানে দ্রাব্যতার গুণফল হিসাব করার সময়, তাহলে দেখবা ম্যাথটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই একটা ম্যাথের মাধ্যমে আমরা এই টাইপের অনেক ম্যাথ সলভ করতে পারবো পরীক্ষায় আসলে, এবং এটাও 4 মার্কের জন্য পরীক্ষায় আসে। আশা করি এই প্রশ্নটা সলভ করার মাধ্যমে তোমাদের উচ্চতর দক্ষতার এই 4 মার্কের প্রশ্নের আনসার করতে গেলে আর কোনো সমস্যা হবে না। আজকে এতটুকুই, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা শিখা পরীক্ষা এবং দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়ন শনাক্তকরণ পরীক্ষা নিয়ে আলোচনা করব।